স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে। অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের পূর্ব থেকে পশ্চিম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক প্রকল্প, একের পর এক ঘোষণা, একের পর এক কাজ করে দেখিয়ে দিচ্ছেন আসলে সদিচ্ছা থাকলে 2 মাসের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটানো যায়। 2 মাসের মধ্যে উল্লেখজনক এবং পজিটিভ চেঞ্জ একটি রাজ্যে প্রশাসনের মাধ্যমে নিয়ে আসা যায়। সেটা আইন শৃঙ্খলা হোক, সেটা রাজ্যের পরিস্থিতি হোক, রাজ্যের শিল্প পরিস্থিতি হোক, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা হোক, রাজ্যের শিক্ষা ব্যবস্থা হোক, রাজ্যের সড়ক উন্নয়ন হোক, কিংবা অন্যান্য সামাজিক প্রকল্প হোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন চা শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ সহ কিভাবে তাদের উন্নয়ন ঘটানো যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন কিছুদিন আগে কিভাবে শিল্পের ক্ষেত্রে রাজ্যের নীতি এ রাজ্যে আরও নতুন নতুন শিল্প নিয়ে আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছেন যে শিল্প মানে শুধু ঘুগনি আর চপ নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল চলে গিয়েছে। প্রশ্ন করছে আমি কিশলয়, আজ কিশলয়ের অগ্নিবাণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ তৃণমূলের 15 বছর আর তার আগের বামেদের অপশাসনের 35 বছরের জ্বালা কাটিয়ে, খরা কাটিয়ে এবার কি শিল্পে এবং বিনিয়োগে রাজ্য এক নতুন সকাল দেখতে পাচ্ছে? এই নিয়ে প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপরেই হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন তিনি নাকি উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য প্রচুর কাজ করছেন। আসলে যা হয়েছে তা লবডঙ্কা। যা কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে তা স্পষ্ট করছে কিভাবে সদিচ্ছা থাকলে কাজ করে দেখানো যায়। आप लोग आइए, आपका जो करीबी है उनको इनकरेज कीजिए। यहाँ इन्वेस्टमेंट होना चाहिए और बंगाल में अच्छा महल बन जाएगा, धीरे धीरे आगे बढ़ेगा। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। বদলটা এখানেই স্পষ্ট। রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়ে সরকারের ভাবনা ও বিনিয়োগকারীদের প্রতি বার্তাতেই আমূল পরিবর্তন। আর এই পরিবর্তনের ফল দেখছে বাঙালি। শুধুমাত্র চা শিল্প নয়, এ রাজ্যে নতুন সরকার আসার পর আসছে একের পর এক বড় কোম্পানি। এ রাজ্যে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে আদানি গোষ্ঠী, এল&টি, আমুল সহ আরও অনেকে। অর্থাৎ আগের 15 বছর এবং তার আগের 35 বছরে যা হয়নি তা 2 মাসে করে দেখাচ্ছে নতুন সরকার। তৃণমূল জমানায় বন্ধ হয়েছে একের পর এক চা বাগান। চরম দুর্দশায় দিন কেটেছে চা শ্রমিকদের। এবার সেই চা শ্রমিকদের জন্যও কয়েকশো কোটির বরাদ্দ শুভেন্দু অধিকারী সরকারের। একের পর এক বিনিয়োগ প্রস্তাব আসছে, অনেক জায়গায় কাজ শুরু হচ্ছে। এটাই হয়তো প্রকৃত রাজ্যের উন্নয়ন। এতদিন হয়নি কেন? দায়ী একমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগের বাম সরকার। প্রশ্ন করব আমি কিশলয়। এই প্রশ্ন রাজ্যের মানুষের মনে, রাজ্যের বাংলার মানুষের মনে অনেক দিনের ছিল যে বাংলায় কেন শিল্প আসে না, যে বাংলায় কেন বড় বিনিয়োগ আসে না। এমনকি কিশলয়ের অগ্নিবাণে একদিন তৃণমূলপন্থী এক অতিথিকে জিজ্ঞেস করেছিলাম একটা বোর্ড রেখে যে 5টা বড় শিল্পের নাম বলতে পারবেন, যেটা গত 15 বছরে এসছে। তিনি পারেননি। ভাইরাল হয়েছিল সেই কন্টেন্ট। আমার প্রশ্ন হচ্ছে গত 15 বছরে, তার আগে 34 বছরে শিল্প বন্ধ হয়েছে।
চলে গিয়েছে, আসেনি নতুন করে। এর পিছনে কোনো তো কারণ ছিল সদিচ্ছার অভাব, রাজনীতি, কাটমানি আর তোলাবাজি করে শিল্পপতিদের এখান থেকে তাড়িয়ে দেওয়া। পকেট ভারী হয়েছে কয়েকজন তৃণমূল নেতার, তার আগে কয়েকজন বাম নেতার, আর গোটা রাজ্যের মানুষ দেউলিয়া হয়েছে। আজকে কিশলয় অগ্নিবাণের প্রথমেই আপনারা যারা কিশলয় অগ্নিবাণের দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের জন্য আজকের পোল কোয়েশ্চেন। এই পোল কোয়েশ্চেন বা আপনারা যে প্রশ্নের উত্তর দেবেন হ্যাঁ বা নাতে এবং কমেন্ট করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আমি কিশলয়, আপনারা উত্তর দেবেন সোনার বাংলার স্বপ্ন কি সত্যি করবে বিজেপি সরকার? আপনারা বিশ্বাস করেন কি? বাংলার মানুষ কি বলছেন, হ্যাঁ কি না, সেটা আমি শোয়ের শেষে পোল রেজাল্ট দেখাবো। আপনারা এক্স হ্যান্ডেল, ইউটিউব এবং ফেসবুকে রিপাবলিক বাংলার পেজ বা অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে গিয়ে এই পোল কোশ্চেনের উত্তর দিতে পারবেন কিশলয় অগ্নিবাণের পোস্টে। আপনারা এখনই স্ক্রোল করে দেখতে পারেন। এবার আসি আজকের ডিবেটের শুরুর অংশে। আমি প্রথমে চা শিল্প নিয়ে আলোচনা করব, তারপর ভারী শিল্প নিয়ে আলোচনা করব, তারপর সার্বিক শিল্প এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করব। চা শিল্প নিয়ে চা বলয়ের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করেছেন কিশলয়ের অগ্নিবাণে আমি দেখাতে চাই। দেখুন, এই নতুন ঘোষণাগুলো যেগুলো আগে করা যেত হয়নি, এবার হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 177 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন চা শ্রমিক শিক্ষা যোজনায়, অর্থাৎ চা শ্রমিকদের এবং তাদের পরিবারকে শিক্ষা দেওয়ার জন্য এই টাকা বরাদ্দ হয়েছে, শিক্ষার মান উন্নয়ন হবে। এরপরে চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনায় 72 কোটি টাকা বরাদ্দ হয়েছে, পরিষেবা ও পরিষেবার উন্নয়ন দেওয়া হবে এবং স্বাস্থ্য, চা শ্রমিকদের যাতে সঠিক থাকে, স্বাস্থ্যবান থাকেন তারা, সেইটা দেখা হবে। এরপর চা শ্রমিক আশ্রয় যোজনা বরাদ্দ 63 কোটি টাকা, 321টি বিশ্রামাগারের ব্যবস্থা করা হবে চা বাগানগুলোর কাছে, যাতে তারা যদি কাজ করতে করতে টায়ার্ড হয়ে যান সেখানে তারা বিশ্রাম নিতে পারবেন। এবং অফগ্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ফ্যান লাইটের ব্যবস্থা থাকবে রাত্রে যাতে অসুবিধা না হয়, এবং শৌচাগার ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী আরও কি করেছেন চা শ্রমিকদের জন্য? মোট বরাদ্দ করেছেন 313 কোটি টাকা, 313.30 কোটি টাকা মুখ্যমন্ত্রী পোস্ট করে জানিয়েছেন। আচ্ছা, এটা তো চা শ্রমিকদের জন্য তিনি বরাদ্দ করেছেন, এতে লাভ কি হবে? এতে লাভ গোটা চা শিল্পের এইভাবে হবে যে চা শ্রমিকদের যদি জীবনের মান উন্নয়ন হয়, তারা আরও বেশি প্রোডাক্টিভলি কাজ করবে, আরও বেশি মানুষ চা শিল্পের সঙ্গে যুক্ত হবে। চা বাগানগুলো যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলো খোলার ব্যবস্থা সরকার অলরেডি করছে, সেগুলো খুলে যাবে। চা বাগানগুলো খুলে গেলে এবং চা শ্রমিকদের জীবনের মান উন্নয়ন হলে গোটা উত্তরবঙ্গের চা শিল্প আবার চাঙ্গা হবে এবং তার ফলে এক্সপোর্ট বেড়ে যাবে, অন্যান্য দেশে চা পাঠানো অথবা দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে চা পাঠানোর শিল্প বেড়ে যাবে, টাকা আসবে, টাকা আসলে পরে রাজ্যের আর্থিক উন্নতি হবে। এগুলো বলে দূরদৃষ্টি, এগুলোকে বলে লং টার্ম পরিকল্পনা, যেটা আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন না বা করতে চাইতেন না। কিশলয় অগ্নিবাণের প্রথমেই আমি কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ নেব, নিয়ে আজকের ডিবেটের প্রথম অংশে যাব। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। বঞ্চনার দিন শেষ, এবার সত্যি হাসবে চা বলয়? প্রথমে চা বলয় নিয়ে আলোচনা করব, তারপর ভারী শিল্প নিয়ে আলোচনা করব। কিশলয়ের অগ্নিবাণে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে আমি ডিবেটের প্রথম অংশে যাওয়ার আগে প্রথমেই আমার সঙ্গে দুজন মন্ত্রী রয়েছেন, বিশাল লামা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, জুয়েল মুর্মু সেচ প্রতিমন্ত্রী। প্রথমে দুজন মন্ত্রী সাহেবের কাছে যাব, তাদের সঙ্গে আলোচনা করে তারপর আমি গিয়ে আজকে ডিবেট শুরু করব। বিশাল লামাকে দিয়ে শুরু করব, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী এবং বিজেপি বিধায়ক কালচিনির। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি প্রশ্ন করছি, এই নতুন যে পরিকল্পনা নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী যে পরিকল্পনাগুলো নিচ্ছেন, এগুলো শুধু চা শ্রমিকদের জন্য তো নয়, গোটা চা শিল্পের উন্নতি হবে, তার ফলে অর্থনৈতিক ব্যবস্থা বদলে যাবে, উত্তরবঙ্গে আরও অর্থনৈতিক পরিকাঠামো তৈরি হবে। বলুন স্যার। বিশাল লামা। নমস্কার। প্রথমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সম্পূর্ণ চা শ্রমিকদের পক্ষ থেকে, উত্তরবঙ্গের পক্ষ থেকে, চা বাগানিয়াদের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই যে উনি সরকার গঠনের 1 মাস ভিতরেই 2 বার উত্তরবঙ্গের ভিজিট করেছেন। আর উত্তরবঙ্গের যে আমাদের লোকের যে চিন্তা ভাবনা
আর তাদের সুরক্ষা নিয়ে উনি কাজ করার যে একটা লক্ষ্য করে উনি এসেছেন। সাথে সাথে উত্তরবঙ্গে আপনারা জানেন বেশিরভাগ চা বাগান, সেই চা বাগানিয়াদের জন্য তাদের ভালোবাসা, তাদের সামাজিক ও আর্থিক স্থিতি ভালো হোক, সেই দিক থেকে উনি অনেক যে প্রথমবারই এসেছেন তখন উনি বলেছিলেন যে অ্যাবান্ডন যে শিখ চা বাগান আর সমস্ত চা বাগানের জন্য আর্থিক সহযোগিতা থেকে নিয়ে চা বাগানকে ভালোভাবে গড়ে তোলার, নিয়মিত ভাবে চালানোর সেই ব্যবস্থা থেকে উনি কাজ করবেন। সেই লক্ষ্য থেকে আজকে উনি যা বরাদ্দ করেছেন 313 কোটি টাকা, এই যে টাকা যে উনাদের স্বাস্থ্য শিক্ষা থেকে নিয়ে তার জন্য যে একটা বরাদ্দ, আপনারা দেখেছেন এর আগে অনেক সরকার এসেছে গিয়েছে, 15 বছর আপনারা দেখেছেন তৃণমূলের সরকার এই যেভাবে বঞ্চনার চরম একটা অবস্থায় ছিল। আপনারা সবাই জানেন কোনোদিন এখানে আগের মুখ্যমন্ত্রী দেখতো না। আজকে আমাদের যে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, যেভাবে যে বরাদ্দ থেকে নিয়ে একটা ভালোবাসা, যেভাবে উনি 1 মাস ভিতরে দুবার আসা, এটা স্পষ্ট এখানে আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চা শ্রমিকদের জন্য খুবই কনসার্ন, তাদের সামাজিক আর আর্থিক স্থিতি ভালো হোক এই দিক থেকে উনি কাজ করছেন। তার জন্য আমরা চা শ্রমিকরা খুবই খুশি। আমি আসছি আবার স্যার আপনার কাছে। জুয়েল মুর্মু রয়েছেন আমার সঙ্গে, সেচ প্রতিমন্ত্রী এবং আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী কিশলয় অগ্নিবাণে। আপনাকে স্বাগত জুয়েল বাবু। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই পিছিয়ে পড়া কিছু এই যে শ্রেণীর জন্য তিনি কাজ করছেন, এরা অনেক পিছিয়ে পড়েছেন সমাজে, কারণ এর আগের সরকারগুলো এদেরকে দেখেনি, এদের জন্য তো অবশ্যই কাজ করছেন, কিন্তু সার্বিকভাবে এর ফলে আর্থিক অবস্থাও পরিবর্তন ঘটছে রাজ্যের, যেটা এর আগের সরকার সম্পূর্ণভাবে ইগনোর করে গিয়েছে। আগের দুটো সরকারের ক্ষেত্রেই চা শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি বা আদিবাসীদের কোনো উন্নয়ন হয়নি, তাই নয় কি জুয়েল মুর্মু? আপনারা দেখেছেন যে এর আগে যে সরকার ছিল শুধু খেলা মেলার সরকার ছিল, শুধু ভাওতাবাজের সরকার ছিল। কি করে গরিব মানুষের টাকা লুটপাট করা যাবে, কি করে মানুষের চাকরি চুরি করা যাবে, সেই সরকার ছিল। আমাদের এখন সম্মানীয় যিনি ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের হয়েছে, সম্মানীয় আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহোদয়, তার নেতৃত্বে আজকে সারা রাজ্য জুড়ে আমাদের যে উন্নয়নের যেভাবে বন্যা বয়ে দেওয়া যাবে সেই রকম চিন্তা ভাবনা করে আমাদের সরকার আগাচ্ছেন। কিন্তু আদিবাসী মানুষ, আমরা পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী মানুষ, একদিকে আপনারা দেখলেন যেভাবে যে চাই বাগান শ্রমিকদের জন্য অনেকগুলো চাই বাগান বন্ধ হয়েছিল, যারা চা বাগানের যারা শ্রমিকরা তারা খাওয়ার পেতেন না, তাদের রেশনের ব্যবস্থা থেকে, তাদের ঘর বাড়ি থেকে, পেনশন থেকে, এই যে তাদেরকে যে বারবার তারা চাই বাগানের শ্রমিকরা তারা চেয়েছিল সেই সম্মান কিন্তু তারা পায়নি। আবার 34 বছরে সিপিএম থাকাকালীন সরকারও তাদেরকে দেখেনি, এবং এই 15 বছরের যে তৃণমূল সরকার তারা কিন্তু আজকে মানুষ দেখেনি। আমাদের মানবিক সরকার তৈরি হওয়ার পর সাথে সাথে আপনারা 1.5 মাস হওয়ার পর সাথে সাথে যেভাবে পিছিয়ে পড়া আদিবাসী মানুষের জন্য, চাই বাগান মানুষের জন্য চিন্তা ভাবনা করে আজকে 313 কোটি টাকা আজকে যেভাবে বরাদ্দ করা হয়েছে, শুধু আদিবাসী চাই বাগানের মানুষের জন্য তাদের বরাদ্দ করা হয়েছে। তাদেরকে কিভাবে ডেভেলপ করা যাবে, কিভাবে তাদেরকে রেশন দিতে হবে, কিভাবে তাদের ঘর বাড়ি দিতে হবে, কিভাবে তারা এই চাই বাগানের শ্রমিকরা তারা কাজ করে বেঁচে থাকতে পারবে, শুধু সেখানকার মানুষের চিন্তা ভাবনা করার জন্য। তারপরে আপনারা যদি দেখেন আমাদের যে সমস্ত জায়গায় শিল্পের ক্ষেত্রে কিভাবে শিল্প তৈরি করে নিয়ে সাধারণ মানুষ তারা সেখানে কাজ পাবে, নিজের কর্মসংস্থান নিয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা করে, আর ওদের জন্য কেউ চিন্তা ভাবনা করে না। আমাদের মানবিক সরকার চিন্তা ভাবনা করেছেন, যারা আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে যাচ্ছেন ভিন রাজ্যে, তারা পরিযায়ী শ্রমিক হিসাবে জানে ভিন রাজ্যে যেতে না হয়, তাদের জন্য যে চিন্তা ভাবনা করে সেটা আজকে চিন্তা ভাবনা করে করা হবে। আপনারা দেখেছেন শুধু সেখানে নয়, যারা আমরা
আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন যে চাষি মানুষদেরকে বাঁচানোর জন্য আপনারা দেখেছেন যে যেভাবে বঞ্চিত করা হয়েছে কৃষক ভাইদেরকে, চাষি ভাইদেরকে, আমাদের যে চাষি ভাইদের জন্য চিন্তা ভাবনা করেছে সেখানে কিভাবে তাদেরকে কেন্দ্র সরকারের প্রকল্প তাদেরকে টাকা পাইয়ে দিতে হবে এবং চাষি ভাইদের জন্য আলু চাষি থেকে শুরু করে ধান চাষি থেকে শুরু সমস্ত কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য চিন্তা ভাবনা করেছে এই সরকার। ঠিক এই সরকার চিন্তা ভাবনা করেছে। জুয়েল মুর্মু একটু সঙ্গে থাকুন। জুয়েল স্যার, আমি আসছি আপনার কাছে আবার। আমি আরো একবার বিশাল লামার কাছে যাচ্ছি, তারপর আবার জুয়েল মুর্মুর কাছে আসছি। আমার শেষ প্রশ্ন বিশাল লামা আপনাকে। মন্ত্রী সাহেব, আমার প্রশ্ন হচ্ছে এই ঘোষণাগুলো হলো বরাদ্দ হলো, এর আগের সরকারের সময় অনেক কিছু ঘোষণা হয়েছিল। যারা বলছে যে আপনারা প্রকৃতপক্ষে কাজ করবেন না, ঘোষণা করছেন শুধু এই সব কথা, তাদের আপনি কি উত্তর দেবেন? আপনারা অন গ্রাউন্ড কতটা কাজ করছেন, আর আদিবাসী সমাজ অথবা উত্তরবঙ্গের মানুষ অথবা অন্যান্যরা কতটা আপনাদের এই মুহূর্তে সমর্থন করছেন এবং আস্থা রাখছেন? আপনি বিরোধীদের কি উত্তর দেবেন বলুন স্যার। বিশাল লামা। দেখেন, আপনারা ভালোভাবেই জানেন যেভাবে উত্তরবঙ্গের লোক যেভাবে খুশি যে আজকে এত বছর মানে ভারত মানে স্বতন্ত্র হওয়ার ৮০ দশক, একটা অলমোস্ট মানে ৮ দশক হয়ে গেছে। হ্যাঁ, আর উত্তরবঙ্গ থেকে কোনোদিন এইভাবে যে মন্ত্রীরাও এইভাবে এই ইয়েতে দেয় নাই। উত্তরবঙ্গ সব সময় বঞ্চিত ছিল। উত্তরবঙ্গ থেকে বঙ্গলের চা বাগান যে অবস্থাতে এই গত 15 বছরের এই সরকার, তৃণমূল সরকার যেভাবে নষ্ট করেছেন, চা শ্রমিকদের যে পাওনা কিছুই মানে সে হিসাবে ছিল না, নিয়মিত ভাবে তারা ওয়েজও পেত না, সেই অবস্থায় ছিল। আজকে আপনারা দেখছেন গোটা পশ্চিমবাংলার যা ইন্ডাস্ট্রি গুলো যেভাবে আগের সরকারের ধ্বংস হয়েছিল, সেই দিক থেকে আমাদের 1.5 মাস, এখন ধরুন 2 মাস হয়ে যাচ্ছে সরকারের। আর 2 মাসে যেভাবে আপনারা এবার বাজেটেও বরাদ্দ দেখেছেন উত্তরবঙ্গের জন্য, চা শ্রমিকদের জন্য আলাদাভাবে শ্রমিকদের উন্নয়নের জন্য একটা বোর্ড, চা শ্রমিক ডেভেলপমেন্ট বোর্ড একটা ঘোষণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বাজেটে আর আমাদের এই অর্থমন্ত্রী সেটা উনি করেছেন, ঘোষণা করেছেন। আর এই যে কমিটি আগামী দিনে যে বাগানগুলি এই গত সরকার যে নষ্ট করে রাখেছেন, সেই বাগানগুলিকে ভালোভাবে গড়ে তোলা, ইন্ডাস্ট্রি ভালোভাবে নিয়মিতভাবে চালানোর ব্যবস্থা, যে ফ্যাক্টরিদের অবস্থা, চা বাগানের অবস্থা যে ধ্বংস করে রাখেছেন, একটু টাইম লাগবে কিন্তু ভালোভাবে হবে। আর জনগণ খুবই আশাবাদী, আর ওনারা যে বিশ্বাস করেছে, আর ওনারা খুবই খুশি যে এবার যেভাবে ওনারা চিন্তা ভাবনা করেছেন, মানুষের আস্থা রয়েছে আপনাদের সঙ্গে। ঠিক বিশাল লামা, ঠিক বিশাল লামার এই কথা থেকে, বিশাল বাবুর কথা থেকে আমি জুয়েল মুর্মুর কাছে যাই। আমার শেষ প্রশ্ন, জুয়েল বাবু, আপনারা গ্যারেন্টি দিচ্ছেন এখন যারা বিনিয়োগ করবে এই রাজ্যে তারা কোনো কাটমানি, কোনো সিন্ডিকেট, কোনো তোলাবাজির শিকার হবে না? গ্যারেন্টি দিতে পারছেন আপনারা যে অন গ্রাউন্ডে তারা যখন কাজটা করতে যাবেন তখন লোকাল কোনো নেতা এসে তাদের কাছে টাকা চাইবে না? আপনাদের গ্যারেন্টি রয়েছে এই বিষয়ে? জুয়েল মুর্মু। আমাদের যে মানবিক সরকার যেভাবে চালাচ্ছেন, যিনি আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি আজকে যেভাবে দিক নির্দেশ করছেন এবং আমাদের যারা পার্টির সংগঠন যেভাবে আমাদের দিক নির্দেশ করে থাকেন, সব সময় মানুষের পাশে থাকেন, সব সময় আমাদের যে সরকার সব সময় প্রশাসনিকভাবে তিনি কাছে থেকে তিনি পরিচালনা করেন। আমার মনে হয় এখানে ভারতীয় জনতা পার্টির আজকে সরকার চলছে, কেউ যারা কোম্পানির দিকে যারা আজকে বিনিয়োগ করবেন তাদের দিকে আঙ্গুল তুলবে না এবং তাদের কাছ থেকে কোনো কাটমানি নেবে না। আর আমাদের সরকার কাটমানি সরকার নয়, যেভাবে ভারতবর্ষে জুড়ে আমাদের সরকার বিভিন্ন জায়গায় রাজ্য চালাচ্ছে, কেউ কারো উপরে আঙ্গুল তুলতে পারে না, এইখানেও কিন্তু আঙ্গুল তুলতে পারবে না। আর আমাদের সরকার আঙ্গুল তুলতে দিবে না। মানুষের উন্নয়ন হবে, স্বাস্থ্য ঠিক হবে। আপনারা দেখেছেন যে নিউ টাউনে যেভাবে আমাদের সরকার ঘোষণা করেছেন যে 53 একর এই জায়গাটাতে যেখানে 99 বছর লিজ দিয়ে সেখানে আদানিকে যেভাবে এখানে যে হসপিটালগুলো তৈরি হবে, সেখানে 1000 খানিক বেড যে এখানে তৈরি হবে, গরিব মানুষের সেবা পাবে, সমস্ত মানুষ সেবা পাবে। এই রকম সরকার মানুষজন এই যে দেখছেন যে কাজের মধ্যে দিয়ে শুধু কথা নয়,
কথা কম, শুধু কথা নয়, কাজ বেশি। হচ্ছে। এই যে ঠিক, জুয়েল বাবু অনেক ধন্যবাদ। বিশাল লামা এবং জুয়েল মুর্মু দুজন মন্ত্রী ছিলেন আমার সঙ্গে। বিশাল বাবু এবং জুয়েল মুর্মুর কথা থেকে, সেই কথা ধরে আমি এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করবো, একটা গ্রাফিক্স দেখাবো, তারপর ডিবেটে যাব। আমার সঙ্গে প্রীতম দত্ত রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, রাজনৈতিক কর্মী। আমার সঙ্গে শুভম ব্যানার্জি রয়েছেন, সিপিআই নেতা। আমার সঙ্গে নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে অনির্বাণ দত্ত রয়েছেন, অর্থনীতির বিশেষজ্ঞ। আমি ডিবেটে যাওয়ার আগে, প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি একটা তথ্য জানাতে চাই। একটু আগে চা শিল্প নিয়ে কথা বলছিলাম, দুজন মন্ত্রী ছিলেন আমার সঙ্গে। এবার আসি ভারী শিল্পের কথায়। গত 2 মাসে কি অলরেডি প্রস্তাব এসেছে বিনিয়োগের, আর কোথায় কোথায় কাজ শুরু হয়েছে আমি একবার দেখাতে চাই। নতুন রেল প্রকল্প কেন্দ্র ও রাজ্যের যৌথ সমন্বয় হচ্ছে, প্রায় 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে রেল প্রকল্পের ক্ষেত্রে। দাদন পাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সাগরে সমুদ্র বন্দর, সরকারি এবং বেসরকারি যৌথ প্রকল্প, এই ক্ষেত্রে প্রায় 19,209 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। এবং শুধুমাত্র বন্দর তো নয়, বন্দরের আশেপাশে পেরিফেরাল ইন্ডাস্ট্রিগুলো যখন হবে, প্রচুর পরিমাণে কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে, আর পরিকাঠামো বৃদ্ধি হবে। দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা আমুল গ্রুপ তৈরি করছে 700 কোটি টাকা বিনিয়োগ করে। কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর হচ্ছে, কানাডীয় বিনিয়োগকারী গ্রুপ এই কাজ করছে। চূড়ান্ত এখনো হয়নি কত টাকা, কিন্তু কাজ শুরুর দিকে। লজিস্টিক পার্ক ও আইটি পার্ক হচ্ছে, ইউএসইএল অন্যান্য বিনিয়োগকারীরা এই কাজ করছেন। পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে এলএনটি গ্রুপ বিনিয়োগ করা শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য ভারী শিল্প নিয়ে শুনে আজকের ডিবেটের প্রথম অংশে আসবো, শুনুন। सब है, ऑल रिसोर्सेस है, कोई दिक्कत नहीं होगा। स्पेसिफिक आइए, प्रपोजल लेकर आइए। जमीन आपका हाथ में है, नहीं तो जरूरत है उसको लेकर आइए। एरिया आइडेंटिफिकेशन करके आइए, क्या क्या मदद चाहिए बोलिए। लैंड सीलिंग से लेकर सिंगल विंडो सिस्टम से लेकर 100 करोड़ से ज्यादा इन्वेस्ट करने वाला को पंचायत कॉर्पोरेशन का कोई लाइसेंस लेने का जरूरत नहीं होगा। ज्यादा नहीं है, लेकिन एक गुड जेस्चर इस सरकार ने 8 महीने का बजट में दिया है, 5,000 करोड़ फॉर इंडस्ट्रियल इंसेंटिव्स। অর্থনৈতিক বিকাশ, শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানকে উজ্জীবিত করতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বরাবর ক্লাস্টার তৈরির মাধ্যমে শিল্পের উন্নয়ন জোর দিতে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক চালু করবে। এর জন্য 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিচ্ছি। আমি প্রথমেই যাব অনির্বাণ দত্ত অর্থনীতির বিশেষজ্ঞর কাছে, তারপর আমি রাজনৈতিক যারা বক্তব্য রাখবেন তাদের কাছে যাব। অনির্বাণ বাবু, আমার প্রশ্ন হচ্ছে, একটা মুডের পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছি। এ রাজ্যে বিনিয়োগের মুড যা ছিল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম কথা উঠে আসছে যে বিনিয়োগ করবে কি করে। প্রথমেই তো কাটমানি চাইবে, গুন্ডামি করবে, তোলাবাজি করবে। সেই মুডটার পরিবর্তন কি আপনারা লক্ষ্য করতে পারছেন? মনে হচ্ছে বিনিয়োগকারীরা এবার একটু পজিটিভ হচ্ছে? বলুন স্যার, 30 সেকেন্ডস। অনির্বাণ দত্ত। মুডের প্রথম পরিবর্তনটা হয়েছিল 2008 সালে, যখন সিঙ্গুর থেকে টাটা কারখানা চলে গেছিল, এবং তখন থেকেই পশ্চিমবঙ্গের যে শিল্পবান্ধব পরিবেশ, পশ্চিমবঙ্গের শিল্প চায়, পশ্চিমবঙ্গের শিল্পপতিরা বিনিয়োগ করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি সারা ভারতবর্ষের কাছে, সেটা কিন্তু একদম নিম্নগামী হয়ে গেছিল। এবং এই সরকার এত ম্যান্ডেট নিয়ে আসবার পরে 2 মাসও কিন্তু হয়নি, ক্ষমতায় আসার পর থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে দল, সেই দলের যিনি সভাপতি এবং মুখ্যমন্ত্রী, তারা কিন্তু বিভিন্ন যে চেম্বার্সগুলো আছে আপনারা জানেন, সেই চেম্বার্সগুলোতে তারা গেছেন। সেখানে শিল্পপতিদের কাছে একটা পজিটিভ বার্তা দিতে গেছেন যে পশ্চিমবঙ্গ এটা নতুন পশ্চিমবঙ্গ, এখানে শিল্পপতিরা বিনিয়োগ করতে পারেন। এবং এই শিল্পপতিদের যে একটা পজিটিভিটি, এই পজিটিভিটিটা কিন্তু শিল্পপতিদের তরফ থেকেও দেখা গেছে। এবং এটা যদি চলতে থাকে, আমি কিশোরলাল বলছি, এটা 2 মাসের যদি একটা পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গ কিন্তু একটা শিল্প বিমুখ রাজ্য হিসেবে যেটা পরিগণিত হয়েছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের তকমাটা আবার কিন্তু অন্যরকম হবে। এবং আগামী দিনে যারা শিল্পপতি আসছেন, তাদের মধ্যে 1-2 যদি আর কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে সত্যি সত্যি বিনিয়োগটা করেন, তাহলে কিন্তু আমরা দেখবো এই পরিযায়ী শ্রমিকদের যে গাড়িগুলো এই হাওড়া বা শিয়ালদা থেকে বাইরে যেত, সেই গাড়িগুলো কিন্তু এবার পশ্চিমবঙ্গে অভিমুখে হাওড়া বা শিয়ালদাতে ঢুকবে। শিল্পপতিরা যেরকম ঢুকবেন, তাদের সঙ্গে সঙ্গে যারা পশ্চিমবঙ্গের মানুষ অন্নবস্ত্র বাসস্থানের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গেছিলেন, তারা কিন্তু আশায় বুক বাঁধবেন, তারা পশ্চিমবঙ্গে আসবেন। এবং এর সঙ্গে সঙ্গে একটা কথা বলি, আমরা আইটি নিয়ে বারবার কথা বলি, কিন্তু আইটি ছাড়াও স্বল্প মেধা, মধ্য মেধার বৃহৎ অংশের লোককে যদি আপনি কর্মকাণ্ডে
কর্মকাণ্ডে নিয়োজিত করতে চান, তার জন্য কিন্তু ভারী শিল্পের দরকার এবং তার জন্য সরকার একদম সঠিক পদক্ষেপ করছেন। প্রথমেই একটা বড় শিল্প কারখানা আনবার চেষ্টা করছেন এবং সেটা যদি আসে তার সঙ্গে সঙ্গে কিন্তু বহু অনুসারী শিল্প আসবে এবং একজন শিল্পপতি যদি পশ্চিমবঙ্গের দিকে তার নজরটা ফেরান, তার সঙ্গে কিন্তু ওই বহু শিল্পপতি যারা এতদিন ভাবতেন পশ্চিমবঙ্গ মানেই একটা নেগেটিভিটি, পশ্চিমবঙ্গ মানেই হয়তো শ্রমিক ঐক্য জিন্দাবাদ আর মালিকের কালো হাত গুড়িয়ে সেটা দাও, পরিবর্তন সেই হবে। জায়গা থেকে ঘুরে এসে কিন্তু ঠিক। পশ্চিমবঙ্গে শ্রমিকদের স্বার্থ যেরকম দেখতে হবে সেরকম শিল্পপতিদের স্বার্থ দেখতে কথা, হবে। ঠিক কারণ কথা। ভারতবর্ষ মিশ্র অর্থনীতির দেশ, শিল্পপতিরা থাকলে কলকারখানা হবে বিনিয়োগ এবং না হলে চাকরি হবে কোথা থেকে, সরকারের স্যার? দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ হয়, আমি বলবি পশ্চিমবঙ্গে কিন্তু আগামী দিন হ্যাঁ। আমি বলবি শিল্পের পীঠস্থান হতে চলেছে। শিল্পের পীঠস্থান হচ্ছে। সৌরভপ্রিয় দত্ত, আপনি যে দলকে সমর্থন করতেন, যে নেত্রীকে সমর্থন করতেন, সেই মুখ্যমন্ত্রীর আমলে বা সেই দলের আমলে 12টা বেজে গিয়েছিল, এবার ভালো হচ্ছে। শুনলেন আপনি অর্থনৈতিক বিশেষজ্ঞ কি বলছেন, পজিটিভ একটা অ্যাটমসফিয়ার এসেছে। ফেলিওর আগের সরকার, এই সরকার করে দেখাচ্ছে, রাজি হবেন? অ্যাগ্রিড? বলুন স্যার, 30 সেকেন্ড। সৌরভপ্রিয় দত্ত। একটা প্রাইম টাইম শোতে আজকে বারুইপুর ধর্ষণকাণ্ড নিয়ে কোনো কথা হচ্ছে না? 8টার সময় হবে স্যার, এখন শিল্প ও নিয়ে আচ্ছা, বলুন। পরে হ্যাঁ। হবে। আচ্ছা আচ্ছা, আগে তো আরজিকর নিয়ে হতো, পর সারাদিন দেখিয়েছি বারুইপুর ও ধর্ষণ আচ্ছা, কাণ্ড। ঠিক আছে। হ্যাঁ। 2 নম্বর, আমি একটা কথা বলি, যিনি বলছিলেন 2008-এ এই টাটার ব্যাপারটা নিয়ে কত টাটা গোষ্ঠী চলে গেছে, আগে এটা মনে করিয়ে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষকদের ওই আন্দোলনে সবচেয়ে যিনি সাহায্য করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন তার নাম শুভেন্দু অধিকারী। আমি এটাই বলতে চাই, কৃষকদের বাঁচিয়ে শিল্প হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুভেন্দু অধিকারীবাবু বলেছেন। এবং দ্বিতীয় কথা যে বলছে যে তৃণমূল আমলে কিছুই হয়নি, আমি এটা বলি যে 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ক্যাবিনেটে শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিলেন এবং শুভেন্দু অধিকারী আজকে যে কাজটা করতে পারছেন, কারণ ওনার ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে মন্ত্রিসভায় থাকা অবস্থায় এবং তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য সামনেছেন, ভালো কাজও করেছেন। আমি শুধু এটাই বলতে চাই যে অবশ্যই আজকে যদি বাংলায় যদি গুরুত্বপূর্ণ শিল্প আসে, ভারী শিল্প আসে, যদি আমরা অনেক কিছু না করতে পারি, যদি শুভেন্দু অধিকারী বাবু করতে পারেন, সত্যি কথা বলতে একজন বাঙালি হিসাবে অবশ্যই আমি গর্বিত হব, কারণ রাজনীতি এক জায়গায়, কিন্তু আমার মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, তার কাছে এক জায়গায়। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে সৌরভপ্রিয় দা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন শুভেন্দু অধিকারী কাজ করছিলেন তখন তিনি কাজটা করতে পারেননি, কারণ তার হাতটা হয়তো বাঁধা ছিল। এখন তিনি যখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন তিনি করে দেখাচ্ছেন যে 2 মাসে কি করা সম্ভব। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তার হাতটা বেঁধে রেখেছিলেন, এটা বলছেন আপনি। আমি বলছি যে উনি যখন মন্ত্রী ছিলেন, হ্যাঁ। উনি প্রতিটা দপ্তরে হ্যাঁ। সঠিকভাবে কাজ করেছেন, যার মূল্যায়ন নিয়ে আজও পর্যন্ত কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। শুভেন্দু অধিকারী যে কাজ করেছেন তৃণমূল আমলে, তার শুভেন্দু অধিকারী ঘুগনি বানাতে বলছেন না, রাজ্যের যারা যুব সম্প্রদায় তাদেরকে ঘুগনি বানাতে বলছেন না, এটা একটা পজিটিভ চেঞ্জ, মানবেন তো? আমি নরমাল কথা বলি, তুমি যারা ঘুগনি বিক্রি করে, চা বিক্রি করে, তাদেরকে অপমান করছি না স্যার, কিন্তু রাজ্যের মানুষকে ওটাই ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের পথটাই হচ্ছে ঘুগনি বিক্রি করা, সেইটা নিয়ে আমার সমস্যা আছে। আমাকে প্রশ্ন করছি, একটু বলতে দাও। হ্যাঁ, বললেন তো স্যার, 30 সেকেন্ড টানা বললেন, বাকিরা বলেনি। হ্যাঁ। আমি শুভেন্দু বাবুর কাছে হাত জোর করে আমরা অনুরোধ করছি, 4টে পয়েন্ট আমি শুভেন্দু বাবুকে বলবো, যদি এটা করেন, শুভেন্দু বাবুর কাছে সত্যি আমরা বাঙালিরা কৃতজ্ঞ থাকবো। এক, তিনি এটা বলেছিলেন 450 টাকায় গ্যাসের ব্যবস্থা করে দেবেন। 2, পেট্রোলে রাজ্য যে সেসটা নিচ্ছে সেই সেসটা মকুব করলে পেট্রোলের দামটা কমবে, সেটা তিনি করে দিন। 3, সিএসসির যে একাধিপত্য চলছে এই বাংলার বুকে, সেই আধিপত্য লাস্ট, আধিপত্যটা বন্ধ করে দিন। আর ইউনিটের যে কথাটা উনি বলেছিলেন, সেই ইউনিটটা কমিয়ে দিন। অনেকক্ষণ বললেন স্যার, 2 মিনিট 2.5 মিনিট বলে কথা হচ্ছে 14 বছরে আজকে 30 সেকেন্ড আমাদের এই পশ্চিম বাংলাকে একদম কাঙাল করেছে যে সরকার, তার বিষয়ে উনি বলছিলেন। বেশি না, এর আগে 56,000 কলকারখানার কথা, যেগুলোর কথা মমতা ব্যানার্জি বলতে, সেগুলো বলছি না। 6,688 কোম্পানি এখান থেকে 72 কোটি চলে গেছে, তার মধ্যে কিছু লিমিটেড কোম্পানি আছে। তো এইটা হচ্ছে আগের সরকারের ট্র্যাক রেকর্ড। আমি সেসবে যাচ্ছি না, আমি আজকে সরকার যেটা বলছে সেটা হচ্ছে বাণিজ্যে বসতলক্ষ্মী। তো সেই জন্য আজকে দেখুন, আজকে আমরা তো বলতাম না যে সুজলাম সুফলাম মলয়জি শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। আমাদের পশ্চিমবঙ্গে পোর্টের জন্য ডিপ সি আছে, আমাদের জঙ্গল আছে, আমাদের পাহাড় আছে, ট্যুরিজম থেকে ইন্ডাস্ট্রি সব করার জন্য উপাদান আছে, আমাদের কাছে খনিজ পদার্থ আছে, এভরিথিং আছে। সেই জন্য আদানি থেকে মানে আম্বানি, আপনার আপনার সেমিকন্ডাক্টর থেকে ডেটা সেন্টার, সব কিছুতে
বিনিয়োগ আসছে। এই মুহূর্তে তোমার শুধু আইসিসিতে আমাদের থ্রু জিতেন্দ্র সিং, যিনি পিওমোর একজন মন্ত্রী, তার আইসিসির ঘোষণা হয়েছে 1 লাখ কোটি টাকা বিনিয়োগ হবে। এবং আমি সেদিনকে একটা চেম্বার অফ কমার্সে বিনিয়োগ হলে তো চাকরি হবে, তাই নয় প্রীতম? একদম, সেখানে ওখানে ঘোষণা করছে বিনিয়োগকারীরা যে 5,000 কোটি টাকা অলরেডি সাইন। তো অলরেডি যা দেখা যাচ্ছে মোটামুটি 2 লাখ crore রুপিস অলরেডি স্যাংশন এবং সাইন হয়ে গেছে, যেটা এখানে পশ্চিমবঙ্গে হতে চলেছে। সেখানে হাইপার লুপের মতো টেকনোলজিক্যাল ট্রেন সিস্টেম, সেটা কোথায় হবে? আমাদের টিটাগড় রেল ফ্যাক্টরিতে। তো সুতরাং এই যেগুলো হওয়ার কথা এর আগেও ছিল, এই 15 বছর করতে পারতো। তোমরা জানো যে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে এখানে একটা সেমিকন্ডাক্টরের হাব হবে পশ্চিমবঙ্গে, কিন্তু ওনারা জমিয়ে দিতে পারেনি। তো এই বারবার যে এই এখন যে আমাদের পারেনি না চাইনি বা পারেওনি, শুধু সিন্ডিকেটের সরকার হয়েছে, কাটমানি সরকার হয়েছে। এই আগের দিন তোমাকে বলে গেছি, যেখান থেকে মাত্র 7 কোটি টাকা আসতো ট্যাক্স বাবদ বীরভূম থেকে, সেটা এখন আসছে 70 কোটি টাকা। এবং এইভাবে যে শুধু ট্যাক্সটা ভাইপো ট্যাক্সে পরিণত হয়েছিল, সেই ট্যাক্সটা সত্যিকারের জিএসটি কালেকশন করে, সত্যিকারের ট্যাক্স কালেকশন করে ভাইপো ট্যাক্স করে বারোটা বাজিয়ে দিয়েছেন সৌরভপ্রিয়দা আপনারা, মানে আপনি যাকে সমর্থন করতেন আগে, সরকার দিয়ে ভাইপো ট্যাক্স উন্নতি হবে। এবং যে ইন্ডাস্ট্রিগুলো আসছে এই মুহূর্তে প্রায় 2 লাখ কোটি টাকার ইনভেস্টমেন্ট আমার হিসাব মতো চলে এসছে এবং আরও আসতে চলেছে। এবং সত্যিকারের যে পশ্চিমবঙ্গ যে সত্যিকারের উন্নতি, হোয়াট বেঙ্গল থিংস টু ইন্ডিয়া থিংস, সেটা হচ্ছে যে গোপাল কৃষ্ণ গোখলে বলতেন, সেটা আগামী দিনে কনফার্ম হতে চলেছে। সেটা এই পথ দেখা। শুভম এবং নীলাদ্রিদার কাছে যাওয়ার আগে হাত তুলছিলেন অনির্বাণ দা, একদম ছোট্ট করে 10 সেকেন্ডে বলছি যে পরিবর্তনের বাংলা যেটা পরিবর্তন, সাধারণভাবে এই যে শিল্পমহল, তাদের পরিবর্তনটা কি হচ্ছে জানো? এই যে বাজেট, রাজ্যের বাজেট নিয়ে আগে মানুষের উৎসাহ ছিল, রাজ্যের বাজেট আমরা দেখতে পেতাম না, আমরা পরে শুনতাম ট্রেডমিলে বাজেট হয়েছে। কিন্তু এই বাজেটটাও যে একটা সাধারণভাবে পজিটিভিটি দিতে পারে, যেরকম কেন্দ্রীয় বাজেট হতো সেরকম ভাবে রাজ্যের বাজেট নিয়ে উন্মাদনা ছিল। প্রায় 1.5 ঘন্টার একটা বাজেট হয়েছে। কথা বলি, গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য প্রাক্তন অর্থমন্ত্রী বলেছেন যে আমি জানতাম না বাজেটে কি আছে, 10 মিনিট আগে জানতে পারতাম। অর্থমন্ত্রী নিজে জানতেন না যে রাজ্যের বাজেটে কি আছে, যেটা তিনি পড়তে চলেছেন। এই ছিল কালচার। কিন্তু সেটা সাধারণভাবে কিন্তু প্রত্যেকটা মানুষ জানতেন যে অর্থমন্ত্রী এই বাজেট সম্বন্ধে কিছু জানতেন না, এটা সাধারণভাবে মানুষ জানতেন। তার কারণ হচ্ছে অর্থমন্ত্রক এটা কিন্তু একটা সিরিয়াস বিজনেস অ্যাক্টিভিটি। একটা রাজ্যের অর্থমন্ত্রী, তার মন্ত্রী, সেখানে আমরা দেখতাম একজন প্রতিমন্ত্রী ছিলেন, আরেকজন অ্যাডভাইজার সোকল ছিলেন, যিনি বাইরে থেকে আসতেন মাঝে মাঝে, ঠিক আছে, বয়সজনিত কারণে, শারীরিক কারণে তিনি ফুল টাইম মানে তার টাইম দিতে পারতেন না। কিন্তু এরকম তো রাজ্যের অর্থমন্ত্রকটা এরকম একটা সিরিয়াস বিজনেস অ্যাক্টিভিটিকে আপনি প্রহসন করতে পারেন। সেই জায়গাতে আমরা দেখলাম এই সরকার একজন সিরিয়াস লোককে অর্থমন্ত্রকের দায়িত্ব দিয়েছেন, একজন সিরিয়াস লোককে শিল্প মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন, এবং দল যিনি চালাচ্ছেন তিনি যেরকম মানে প্রশাসনিক প্রধানকে বলছেন যে আপনিও শিল্পপতিদের সঙ্গে দেখা করুন, সেরকম কিন্তু দলের যিনি সভাপতি তিনিও কিন্তু একটা পজিটিভিটি দিতে চাইছেন যে ডবল ইঞ্জিন সরকারের যে বাস্তবায়ন হওয়ার কথা পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে একটা শিল্প আনতে গেলে কিন্তু কেন্দ্র রাজ্যের সহযোগিতা দরকার। আপনি সব লাইসেন্সিং কিন্তু এই রাজ্য সরকার দেয় না, কেন্দ্রীয় সরকার দেয়। সেখানে যদি দড়ি টানাটানি হতো তাহলে কিন্তু কোনো শিল্পপতিরা আসতে চাইতেন না। তারাও দেখছেন যে কেন্দ্র রাজ্যের সহযোগিতাতে যদি আমি একটা শিল্প উন্নয়ন হয়। শুভম ব্যানার্জি, আপনি আজকে আমি জানি না কোন বিষয় বিরোধিতা করবেন। এই বিষয় বিরোধিতা করবেন যে বিনিয়োগগুলো আসছে, এই বিষয় বিরোধিতা করবেন যে কেন মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করছেন, না এই বিষয় মানে আপনি যেটা করতে চলেছেন, আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে আদানিকে কেন হসপিটাল বানাতে দেওয়া হচ্ছে, তাই তো? আমি ভবিষ্যৎবাণী করে দিলাম, অ্যাস্ট্রোলজার নেই তাও করে দিলাম। 30 সেকেন্ডস। না, আমি যেটা দেখছি এতক্ষণ ধরে সেটা হচ্ছে ঘোষণাও করছে বিজেপি, গ্যারান্টিও দিচ্ছে বিজেপি, আবার আনন্দ প্রকাশও করছে বিজেপি। আমি বলছি একটু তোমাদের সাধারণ মানুষের থেকে প্রতিক্রিয়াটা নেওয়া উচিত। সাধারণ মানুষ আর এই বিজেপির কোনো প্রতিশ্রুতিতে আর ভরসা করতে পারছেন না। কারণ ক্ষমতায় আসার আগে যে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলা হয়েছিল, যেটাকে 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে, 2,42,00,000 থেকে সেখানে 1 কোটি মাত্র উপভোক্তা টাকা পেয়েছেন। না, সেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এরকম ভুল নাম যারা পুরুষ হতে পারে, যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, সেরকম 30 লক্ষ আছে, সেরকম 30 লক্ষ আছে। তার মানে 2,12,00,000 পাওয়ার কথা ছিল, পেল 1,12,00,000 বাদ গেল। দ্বিতীয়ত বাদ যায়নি, যাচাই আমি শুভম একটু কারেক্ট করে দিই, একটু কারেক্ট করে দিই, আমি 30 সেকেন্ড হয়ে গেছে। শুভম আমি আপনাকে আরো বলতে দেব, আমি কারেক্ট করে দিচ্ছি একটু। যাচাই প্রক্রিয়া চলছে, আন্ডার অ্যাডজুডিকেশন বা আন্ডার মানে যাচাই প্রক্রিয়াটা চলছে, এইটা লেখা রয়েছে। যারা গোটা রাজ্যে আপনি ওয়েবসাইটে যান, যারা গোটা রাজ্যে বিক্ষোভ দেখাচ্ছে,
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তারা আমি কেউ যাচাই দর্শকদের সত্যি কথাটা জানিয়ে না, রাখলাম আমি যে সত্যি যাচাই কথাটা বলছি, প্রক্রিয়া তুমি চলছে, মিথ্যা কথা ওয়েবসাইটে বলছো। দেখাচ্ছে। না, 1 আপনি কোটি গিয়ে 12 লক্ষ এক্ষুনি নেই। দেখতে পারেন। 1 কোটি আপনি 12 মিথ্যা লক্ষ কথা নেই। বলছেন। 1 বেশ, কোটি বলুন। 12 লক্ষ নেই। বলুন। আর দ্বিতীয় কথা হচ্ছে কর্মসংস্থানের কথা বলা হয়েছিল, 100 দিনের কাজ 125 দিনের কাজ করার কথা বলা হয়েছিল। আজকে 14,000 কোটি টাকা রাজ্য বরাদ্দ করেছে বাজেটে, কেন্দ্র বলেছে 18,000 কোটি টাকা দেবে, অথচ এই হচ্ছে 32,000 কোটি টাকা। অথচ যারা যারা আগে 100 দিনের কাজ পেতেন তাদেরকেই যদি শুধু 125 দিনের কাজ দিতে হয় তাহলে 50,000 কোটি টাকার উপর অর্থের প্রয়োজন। তার মানে 100 দিনের কাজেও বহু লোকের নাম বাদ যাবে। সেলফ হেল্প গ্রুপের মহিলারা ইতিমধ্যে কাজ হারিয়েছেন। আর তৃতীয়ত হচ্ছে বারবার যেটা জোর দেওয়া হয়েছিল নারী নিরাপত্তার কথা, আর আজকে সকালে আমরা দেখেছি বারুইপুরে 11 বছরের শিশু ধর্ষিত হয়েছে, খুন হয়েছে এবং গত মাসে নদিয়াতে কিশোরী ধর্ষিত হয়েছে। বারুইপুর নিয়ে 1 ঘন্টা ডিবেট হবে। এখন আমরা শিল্প নিয়ে আলোচনা করছি। আমি এখন শিল্প নিয়ে আলোচনা করছি। নীলাদ্রিদা, আমি প্রথম কথা কারেক্ট করে নিই, 1 সেকেন্ড কারেক্ট করে নিই। নীলাদ্রিদা, আমি কারেক্ট করে নিই। যাদের নাম বাদ চলে গিয়েছে বলছে শুভম, কারুর নাম বাদ যায়নি। এখনো অনেকের নাম প্রক্রিয়ার মধ্যে রয়েছে, ভেরিফিকেশনের মধ্যে রয়েছে, ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছেন। মিথ্যাবাদী কমিউনিস্টগুলো না না, হয়তো শুভম নিজে ওই পুরুষ লক্ষ্মীদের লিস্টে ছিল যিনি লক্ষ্মীর ভান্ডার পেত। নীলাদ্রিদা 30 সেকেন্ড। শুভমের যে বক্তব্য সেটাই আমাদের শিল্প বিরোধী বক্তব্যেরই একটা প্রতিফলন। শিল্পায়নে ওদের রুচি নেই, ওদের রুচি কোথায় হত্যা হচ্ছে, কোথায় কি ভাতা হবে। ভাতা নিশ্চয়ই হবে, শিল্পকে বাদ দিয়ে ভাতা হতে পারে না। পশ্চিমবঙ্গের শিল্পায়নে যে জোয়ার এসছে তার মূল কারণ কিশোরদা আমার মনে হয় ডবল ইঞ্জিন সরকারের প্রতিষ্ঠা। আপনি মনে করে দেখুন, যখন বিধান রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার ছিল, তখন মাথা পিছু রোজগারে পশ্চিমবঙ্গ 3 নম্বরে ছিল। আর এই 15 বছর তৃণমূল শাসনের শেষে পশ্চিমবঙ্গ আছে 21 নম্বরে। কারণ শিল্পপতিরা এখানে আসতে ভয় পেত। এখানে যদি শিল্পপতিরা না আসে কর্মসংস্থান হতো না, রোজগার হতো না। আর এদিকে তৃণমূলের তোলাবাজি প্যানেলেরই ছিল। বুদ্ধদেব বাবু পশ্চিমবঙ্গে শিল্পায়নের চেষ্টা করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাননি, কারণ তার দল এবং শুভমের দল কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন তুলে নিয়েছিল। এখন নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর যৌথ নেতৃত্বে যে ডবল ইঞ্জিন সরকার চলছে, এবং এটা মনে রাখতে হবে কিশোরয়, ভারত এখন বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি। ভারতের এই বৃদ্ধির হার, এই উন্নয়নের হার পশ্চিমবঙ্গে অতীতে দেখা যায়নি, এখন তার প্রতিফলন হচ্ছে। সেই জন্যই আদানি থেকে আমুল তারা সবাই পশ্চিমবঙ্গ নিয়ে উৎসাহ দেখাচ্ছে। যতই আদানি নিয়ে শুভমদের অ্যালার্জি থাক, মনে করে দিই কেরালায় কিন্তু আদানি সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন যখন বামেরা ক্ষমতায় ছিল। পশ্চিমবঙ্গের বাম আর কেরালার বামে এটাই তফাৎ। সেই জন্যই পশ্চিমবঙ্গের বাম 0 থেকে 1-এ ওঠে, আবার 1 থেকে 0-এ নেমে যায়। এই শিল্প বিরোধী চেতনা থেকেই শুভমের বক্তব্য। তাই ওর বক্তব্যকে আমি দোষ দিই না, আমি শুধু উজ্জ্বল বাংলার ভবিষ্যতের কথা ভেবে আমি সত্যিই উৎসাহিত একজন পশ্চিমবঙ্গের বাসী হিসেবে। বেশ, আমি এরপর একটা বক্তব্য শোনাতে চাই, তারপর আমি ডিবেটের দ্বিতীয় অংশে আসছি। আমি একটা প্রতিবেদন দেখাতে চাই, আমাদের প্রতিনিধি পিঙ্কি তুলে ধরেছিল। এর আগের সরকারের আমলের একটা ছবি তুলে ধরতে চাই। সিলিকন ভ্যালি বলা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল, এবং সেখানে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, যেখানে আদানি বিনিয়োগ করছেন, আদানি গোষ্ঠী বিনিয়োগ করছে, এবং সেখানে হসপিটাল অত্যন্ত উন্নত মানের হবে। সিলিকন ভ্যালি নাম দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো কাজ হয়নি, গরু চড়তো। এখন এই মুহূর্তের কি ছবি, কি তুলে ধরলো আমাদের প্রতিনিধি, দেখুন। রাজ্য সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর কথা হয়ে গিয়েছে এবং রাজ্যের তরফ থেকে ঘোষণাও হয়ে গিয়েছে। 99 বছরের জন্য নিউ টাউনের সিলিকন ভ্যালিতে লিজ দেওয়া হয়েছে, যে প্লট অর্থাৎ SV5 প্লট দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীকে, সেখানে হাসপাতাল তৈরি করা, ল্যাবরেটরি এবং মেডিকেল কলেজ তৈরি করার জন্য 51.75 একর জমি ধার্য করা হয়েছে আদানি গোষ্ঠীর জন্য, এবং সমস্ত অনুমোদনও পাওয়া হয়ে গিয়েছে। তবে এই প্রজেক্ট নিয়ে আদানি গোষ্ঠীকে কিছু নোট রাজ্য সরকারকে দিতে হবে, এবং সমস্ত নিয়ম কানুন রাজ্যের যা রয়েছে সেগুলো মেনে এখানে বিনিয়োগ করতে চলেছে একেবারে আদানি গোষ্ঠী। আমি সেই প্লটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমি এখনো সম্ভবত কেন বলছি, SV5 এর একটি প্রিমিসেস প্লট দেওয়া হয়েছে। সেই প্রিমিসেসের যে মাপ সেটা 51 বা 51.75 একর সেই জমি ধার্য করা হয়েছে, এবং সেখানে অত্যাধুনিক ল্যাব যেমন তৈরি হবে এবং ইন্টারন্যাশনাল বা বিদেশি মানের, বিদেশে যেমন চিকিৎসা হয় তেমন মানের এখানে কিন্তু থাকছে চিকিৎসা ব্যবস্থা। সঙ্গে যারা অনগ্রসর শ্রেণী বা যারা দরিদ্র শ্রেণী তাদের জন্য অর্ধেক বেড ধার্য করা হয়েছে।
যেখানে তারা এসে স্বল্প মূল্যে বা নামমাত্র মূল্যে অত্যাধুনিক চিকিৎসা তারা করাতে পারবেন এবং যার ফলস্বরূপ শুধুমাত্র যে আমূল পাল্টে যেতে চলেছে চিকিৎসা ক্ষেত্র তা নয়, সঙ্গে সঙ্গে পাল্টাতে চলেছে নিউ টাউনের সিলিকন ভ্যালিরও একেবারে হাল হকিকত। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। আমি প্রশ্ন করছি, আমার সঙ্গে সৌরপ্রিয় দত্ত রয়েছেন এবং প্রীতম দত্ত কাউন্টার করবে। 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিপ্রস্তর করেছিলেন সিলিকন ভ্যালির। সিলিকন ভ্যালিতে কি হয়েছে এতদিনে, কি হয়েছে বলুন সৌরপ্রিয় দা? সৌরপ্রিয় দত্ত, আপনি বলুন কি হয়েছে সিলিকন ভ্যালিতে, কেন নাম দেওয়া হয়েছে, কেন ভিত্তিপ্রস্তর হয়েছিল, কেন আগের সরকার কিছু করেনি, এখন এই মুহূর্তে নতুন সরকার আসার পর সেখানে কাজ শুরু হওয়ার কথা চলছে? উত্তর দিন সৌরপ্রিয় দত্ত। দেখুন, সিলিকন ভ্যালি নিয়ে জমি সমস্যা নিয়ে যদি কোনো কাজ বন্ধ হয়ে থাকে, আমি বলছি যে আমাদের আমলে যে কাজগুলো হয়নি সেই কাজটা যদি আমাদের এক সময় দলে থাকা আমাদের নেতা শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে আছে, তিনি যদি সেই কাজ করেন আমার থেকে বেশি খুশি হবে না। আরে আমাদেরই তো নেতা ছিল, সেটাই তো বারবার বলছি, এদের মধ্যে ভুল তো কিছু নেই, আমাদেরই তো দলের লোক আজকে বিজেপির। আমি বলবো যে তাতে আমরা বেশি খুশি হব যে আগে কেন হয়নি, পরে কেন হচ্ছে না। আমি এটাই বলবো, বেটার লেট দ্যান নেভার কাজটা হোক, কিন্তু আশ্বাস আর বাস্তবায়ন দুটোর মধ্যে পার্থক্য আছে। আগে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার নেতৃত্বের জন্য মমতা সরে গেছেন, তাই এখন সব দোষ, আসলে ব্যাপারটা দোষ মমতার জন্যই তো টাটা চলে গেছিল। রতন টাটা কি বলেছিল যে মমতার জন্যই পশ্চিমবঙ্গ ছাড়লো, মমতা চলে যাওয়ায় আবার শিল্পায়নের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি মমতাকে দোষ দিচ্ছি না, ওরা ভাবমূর্তিতে হয়ে গেছিল শিল্প শুভেন্দু অধিকারী তখন তৃণমূলে একটা অযোগ্য মন্ত্রী ছিল, আর 2019 সাল আসতে শুভেন্দু অধিকারী এত যোগ্য হয়ে গেল, মমতা বিজেপিতে ঢুকে গেল, আর শিল্প পশ্চিমবঙ্গে আসতে চাইছে না, সেই জন্যই তো মমতা হারলেন। মমতা যে এভাবে নন্দীগ্রামে হারলেন, ভবানীপুরে হারলেন, মানুষের কাছে রিজেক্টেড হলেন, তার কারণে পশ্চিমবঙ্গে মমতার জন্যই শিল্পায়ন হয়নি, শিল্পায়ন হয়নি সেই জন্য। বুঝুন, মূল কাঁটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এটাকে যদি আপনি উপলব্ধি না করেন, পশ্চিমবঙ্গের কোথায় আটকে ছিল, এই বাধাটা ছিল মমতা, এটা আপনি বুঝুন। সেই জন্য আপনার নেতা শুভেন্দু অধিকারী ধন্যবাদ জানাচ্ছি, তিনি কাজ করতে পারেন। আরে ভাই, আমার দলের নেতা ছিল, আমার দলের মন্ত্রী, আজকে বিজেপি আমার দলের নেতা, আমার দলের মন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী করতে বাধ্য হয়েছে, বিজেপিকে তুলে দিয়েছে। দেখুন, বিজেপির লোক ছিল না, কাল চন্দ্রবাবু করেছে, সেই আমার কাছে সময় কম আছে, আমি পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে বাকিদের কাছে আসি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল আর লেফট রুল নিয়ে কি বলেছেন শুনুন, এক সেকেন্ড শুনে নিন মুখ্যমন্ত্রীর বক্তব্য। 34 इयर्स कम्युनिस्ट का राज, 15 साल टीएमसी का राज, नीचे एडमिनिस्ट्रेशन सिस्टम पॉलिसी ये सब थोड़ा गड़बड़ था। 34 इयर्स ओनली पार्टी ऑफिस बनाया, और जितना भी इंडस्ट्री बिजनेस है इनकलाब जिंदाबाद लॉक एंड की। और ये 15 साल तुष्टीकरण और भ्रष्टाचार, यहाँ कानून व्यवस्था नहीं था, यहाँ गुंडा टैक्स था, सिंडिकेट राज था, यहाँ कुछ करीबी इंडस्ट्रियलिस्ट उनका राज चलता था। इतना झूठा बात कोई सरकार बोल सकता है, मुझे पता ही नहीं था। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে 30 সেকেন্ডস করে বাকি তিনজনের কাছে যাবো যারা এখনো বলেননি। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আমি কিশোর প্রশ্ন করছি, শিল্প তাড়ুয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই কি বাংলায় শিল্পের খরা হয়েছিল, এবার সেটা কাটছে? প্রীতম 30 সেকেন্ডস। না, আমি তো প্রথমে তোমাকে বললাম 6668টা শিল্পকে উনি তাড়িয়েছেন, এবং শিল্পটা তাড়িয়ে শুধুমাত্র ওনার ভাইপোর তহবিল ভর্তি করেছেন এবং ভাইপোর ট্যাক্স নিয়েছেন, এবং সেই ভাইপোর ট্যাক্স নিয়ে তার জন্য এখানে ওনার যে নিজস্ব কিছু লোকজন তারা ছাড়া শিল্প এখানে আসেনি, এটা তো বাস্তব কথা। প্রায় 600 কোটি টাকা দিয়ে উনি এখানে মোচ্ছব করেছেন। এই তোমার অত দূরে অনতি দূরে এখানে ইকো পার্কে এই মোচ্ছবগুলো হয়েছে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 600 কোটি টাকা দিয়েছেন মোচ্ছব করার
করার জন্য, তার বিনিময়ে যে কোনো বিলোক মানে যে লোক নিয়ে এসছে তার শ্বেতপত্র আমরা বারবার চেয়েছি, আজ অব্দি উনি দিতে পারেননি। সুতরাং মিথ্যা কথা বলেছেন। আজকে নতুন বাংলা নতুন করে খরা কাটছে আসছে, বাংলার মানুষের পরিবর্তন করেছে। আর এই কমিউনিস্টরা যারা আজকে পশ্চিমবঙ্গে ওই অশোকনগর নাইট করে আজকে পুরো পশ্চিমবঙ্গে সার্কেল করেছিল, তারা আজকে বড় বড় লেকচার মারবে। আমাদের রাজ্যটাকে শিল্প বান্ধব করতে যে হিউম্যান রিসোর্স তৈরি করার প্রয়োজন ছিল, সেই হিউম্যান রিসোর্স তৈরি হয়েছিল বাম আমলে, এটা গোটা দেশ জানে। দ্বিতীয় কথা হচ্ছে আদানির হাতে সবকিছু তুলে না দিয়ে শিল্প সেটা নিয়ে কোনো পরিকল্পনা এই বিজেপি সরকারের নেই। আমি একটা কথা বলে দেখো, 2006 সালে এসে আমরা প্রথমে বুঝলাম যে শিল্পেরও একটা ইম্পর্টেন্স আছে, কিন্তু তখন বলা হলো কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তারপরেই 2008 সিঙ্গুর এইসব করতে করতে পশ্চিমবঙ্গ একটা শিল্প চায়, কারণ শিল্প যদি না হয় না, পশ্চিমবঙ্গের যে ইনকামটা আমরা বলি জিএসডিপি, সেই জিএসডিপিটা আসবে না। আপনাকে একটা জিনিস মানতে হবে যে এখন জিএসটি চলে আসবার পরে এই পশ্চিমবঙ্গের বা যে কোনো রাজ্যে যে স্বাধীন অর্থ ব্যবস্থাতে যে রোজগার করবার যে স্কোপগুলো, সেই জায়গাতে যদি আপনাকে শিল্প না আনেন তাহলে প্রোডাকশন বাড়াতে কি করে হবে? ঠিক স্যার, আমার সত্যি সময় কম, আমি আসছি নীলাদ্রি, আমি জাস্ট একবার দ্রুত পোল রেজাল্ট দেখিয়ে নেব দর্শকরা কি বলছেন। আমি দর্শকদের পোল কোশ্চেন করেছিলাম একদম শুরুতে, একদম দ্রুত ফেসবুকে কি বলছেন দর্শকরা, দ্রুত সেই গ্রাফিক্স আমি নিতে বলবো। পার্সেন্টেজ গ্রাফিক্স ফেসবুকে দর্শকরা পোল কোশ্চেনের উত্তরে সোনার বাংলার স্বপ্ন কি সত্যি করবে বিজেপি, 82% বলছেন হ্যাঁ। দ্রুত একবার দেখবো এক্স হ্যান্ডেলে কি বলছেন দর্শকরা, বিজেপি কি সত্যি এই স্বপ্ন পূরণ করবে? দর্শকরা কি ভাবছেন, সাধারণ মানুষ কি ভাবছেন, আপনারা ভাবছেন? 89% বলছেন হ্যাঁ পারবে বিজেপি এই কাজ করতে। আমি ইউটিউব দেখব, প্রায় 12,000 ভোট পড়েছে গত 40 মিনিটে ইউটিউবে, দর্শকরা কি বলছেন দ্রুত একবার দেখব। ইউটিউবে প্রায় 80% দর্শক বলছেন হ্যাঁ। আমি শেষ করার আগে একটা সেন্টেন্স বলতে দেবো নীলাদ্রি, আমি টাইম ওভার হয়ে গেছে, শুধু একটা কথাই বলবো যে আজকে ছোট শিল্প মাঝারি শিল্প তখনই গ্রো করতে পারে যখন বড় বিনিয়োগ আসে। শুভমদের সমস্যা হচ্ছে ওরা বড় বিনিয়োগ না এনে ছোট শিল্প কুটির শিল্প। ঠিক, এখানে আমার শেষ করতে হচ্ছে, সময় শেষ। এই বলে শেষ করব, বাংলার মানুষ রেজাল্টে বললেন তারা এই নতুন সরকারের ওপর আশাবাদী, নতুন সরকার যেভাবে বিনিয়োগ আনছে বা কাজ করছে তাতে তারা আশাবাদী। বাকিটা সময় বলবে। ছোট্ট বিরতি, তারপরে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা, এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।